আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো সবাই আল্লাহর রহমতে? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভালো আছি আল্লাহর রহমতে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির লেকচার ৭ প্রথম অধ্যায় প্রাক ইসলামী আরব, প্রি ইসলামিক আরাবিয়া। গ্রিক সভ্যতা কাকে বলে ব্যাখ্যা করো। গ্রিসের ভৌগোলিক অবস্থান সম্পর্কে ব্যাখ্যা করো। হোমারীয় যুগ সম্পর্কে ব্যাখ্যা করো। স্পার্টার নগর রাষ্ট্র সম্পর্কে ব্যাখ্যা করো। অ্যাথেন্স নগর রাষ্ট্র সম্পর্কে ব্যাখ্যা করো। সভ্যতায় গ্রিকদের অবদান মূল্যায়ন করো। ক্যালোসিয়াম সম্পর্কে ব্যাখ্যা করো। বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন। বেবিলনীয়দের সর্বশ্রেষ্ঠ শাসকের নাম কি? হাম্মুরাবি। ২. কোন শব্দ থেকে বেবিলন শব্দের উৎপত্তি? বাব-ইল শব্দ থেকে বেবিলন শব্দের উৎপত্তি। বেবিলন শব্দের অর্থ কি? দেবতার নগর। স্টোয়িকবাদের মূল কথা কি? রোমের সবচেয়ে জনপ্রিয় দার্শনিক মতবাদ। স্টোয়িকবাদের মূল কথা হলো সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা এবং সত্যবাদী হওয়ার মধ্য দিয়ে সুখ লাভ করা। রোমে নির্মিত পৃথিবীর সবচেয়ে নাট্যশালার নাম কি? ক্যালোসিয়াম। ৬. কোন সম্রাটের শাসনামলে রোম সভ্যতা সর্বাপেক্ষা সমৃদ্ধ ছিল? অগাস্টাস। হোমার কোন সভ্যতার মহাকবি ছিলেন? গ্রিক। ৮. গ্রিক সভ্যতায় ভূমিদাসটা কি নামে পরিচিত ছিল? হ্যালট। ৯. গ্রিকদের প্রধান দেবতা কে ছিলেন? জিউস। ১০. সক্রেটিসের ছাত্র কে ছিলেন? প্ল্যাটো। ১১. প্ল্যাটোর ছাত্র কে ছিলেন? এরিস্টটল। ১২. এরিস্টটলের গ্রন্থের নাম কি? পলিটিক্স। ১৩. দ্য হিস্ট্রি গ্রন্থটি কার রচিত? হেরোডোটাস। সৃজনশীল প্রশ্ন। মুঘল সম্রাট জাহাঙ্গীর সাম্রাজ্যের সর্বত্র শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে ১২টি ধারা সম্বলিত দস্তুরুল আলম নামে একটি ডিক্রি জারি করেন, যা ইতিহাসে কোড অফ জাহাঙ্গীর নামে অভিহিত। এই ডিক্রিতে তিনি মানুষের প্রতি সমান অধিকার, দুর্বল, বিধবা ও এতিমদের অধিকার সংরক্ষণ এবং এ আইন পালনে নাগরিকদের জন্য প্রতিবিধান জারি প্রভৃতি ইত্যাদি শর্ত উল্লেখ করেন। ডিক্রি জারি ছাড়া সম্রাট জাহাঙ্গীর বিজ্ঞান, সাহিত্য ও ভাস্কর্যের বিকাশ এবং দর্শনের ক্ষেত্রে ব্যাপক পৃষ্ঠপোষকতা প্রদর্শন করেছিলেন। এটা তোমাদের সৃজনশীল প্রশ্নের উদ্দীপক। ১ নম্বর প্রশ্ন হচ্ছে, হিব্রুদের ধর্মগ্রন্থের নাম কি? তাওরাত বা ওল্ড টেস্টামেন্ট, ইংলিশে ওল্ড টেস্টামেন্ট। খ. রোম নগরীর নামকরণ কার নামানুসারে করা হয়? গ্রিক সভ্যতা যখন গৌরব ও শ্রেষ্ঠত্ব চূড়ান্ত পর্যায়ে অবস্থান করছিল, তখন ইতালির টাইবার নদীর তীরে ইতালির ছোট শহর রোম নগরীকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতার নাম রোমান সভ্যতা। লোকশ্রুতি অনুসারে নির্বাসিত ২ রাজপুত্র রোমিওলাস এবং রোমাস সিংহাসন পুনরুদ্ধার করে রোম নগরী নির্মাণ করেন। রাজা রোমিওলাসের নামানুসারে রোম নগরীর নামকরণ করা হয়। আর এখানে একটা কথা যে রোমান সভ্যতা কোন নদীর উপরে গড়ে উঠেছিল? টাইবার নদীর তীরে। ইতালির টাইবার নদীর তীরে, এটা তোমরা আন্ডারলাইন করবে। আর নির্বাসিত ২ রাজপুত্র, একটা হচ্ছে রোমিওলাস এবং রোমান, এর নিচেও আন্ডারলাইন করবে এবং এই রোমিওলাসের নামানুসারেই রোম নগরীর নামকরণ করা হয়।
বর্তমানে রোম হচ্ছে ইতালির রাজধানীর নাম। উদ্দীপকের সাথে তোমার পঠিত রোমান আইনের সাদৃশ্য ব্যাখ্যা করো। বৈশিষ্ট্যগত দিক দিয়ে উদ্দীপকের সাথে আমার পঠিত রোমান আইনের সাদৃশ্য রয়েছে। উদ্দীপকে দেখা যায় মুঘল সম্রাট জাহাঙ্গীরের সাম্রাজ্যের সর্বত্র শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে ১২টি ধারা সম্বলিত দস্তুরুল আলম নামে একটি ডিক্রি জারি করেন। এই ডিক্রিতে তিনি মানুষের সমান অধিকার, দুর্বল, বিধবা ও এতিমদের অধিকার রক্ষার কথা উল্লেখ করেন। এই আইন পালনে নাগরিকদের জন্য প্রতিবিধান করেন সম্রাট জাহাঙ্গীর। অনুরূপভাবে আইনের ক্ষেত্রে রোমান সভ্যতার বিশেষ কৃতিত্ব ছিল। মুঘল সম্রাট জাহাঙ্গীরের দস্তরুল আলমের অনুরূপভাবে ডিক্রিতে ১২টি ধারা সম্বলিত ছিল। অনুরূপভাবে ৪৫০ খ্রিস্টাব্দে ১২টি ব্রোঞ্জ পাতের সর্বপ্রথম রোমান আইন সংকলিত হয়। রোমান আইনে মানুষের প্রতি সম অধিকারের কথা বলা হয়েছে। রোমান আইনদাসদের প্রতি সহানুভূতি প্রবণ ছিল। এখানে দুর্বল, বিধবা ও এতিমদের অধিকার রক্ষার ব্যবস্থাও ছিল। অগাস্টাস সিজার ও তার উত্তরাধিকারীদের পৃষ্ঠপোষকতায় রোমান আইনের ৩টি শাখা বিকাশ লাভ করে। ১. বেসামরিক আইন। এই আইন পালন করতে নাগরিকরা বাধ্য ছিল। ২. জনগণের আইন। মানুষের ব্যক্তিগত অধিকার রক্ষার জন্য এই আইন তৈরি করা হয়েছিল। ৩. প্রাকৃতিক আইন। স্টোক স্টোইকবাদ ভিত্তিক এই আইনের ধারা ছিল প্রকৃতিগতভাবেই সব মানুষ সমান এবং জন্মগতভাবে লাভ করা তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করার ক্ষমতা সরকারের নেই। তাহলে দেখা যাচ্ছে যে রোমান আইনের সাথে কার উদ্দীপকের মুঘল সম্রাট জাহাঙ্গীরের সাথে আইনের সাথে কি ছিল? সম্পূর্ণ সাদৃশ্য ছিল। ঘ. তুমি কি মনে করো সম্রাট জাহাঙ্গীরের সাম্রাজ্যের ন্যায় রোমান সভ্যতাও বিজ্ঞান, সাহিত্য ও ভাস্কর্যে ব্যাপক উৎকর্ষ সাধিত হয়েছিল? বিশ্লেষণ করো। উত্তর: সম্রাট জাহাঙ্গীর বিজ্ঞান, সাহিত্য ও ভাস্কর্যের বিকাশ এবং দর্শন ও সাহিত্যের ক্ষেত্রে ব্যাপক পৃষ্ঠপোষকতা প্রদর্শন করেছিলেন। রোমান সভ্যতার ক্ষেত্রেও এমনটি লক্ষণীয়। রোমান স্থাপত্য শিল্পের গুরুত্বপূর্ণ নিদর্শন হল সম্রাট হার্ডিয়ানের তৈরি ধর্মমন্দির, প্যান্থিয়ন। এছাড়া পৃথিবীর সবচেয়ে বড় নাট্যশালা কলোসিয়াম রোমেই তৈরি করা হয়েছিল। সাহিত্য চর্চার ক্ষেত্রে রোমের বিখ্যাত কবিরা ছিলেন হোরাস, ভার্জিন, ওভিড, লিবি প্রমুখ। ভার্জিনের লেখা ইনিড আজও বিশ্বখ্যাত। বিখ্যাত বক্তা সিসেরো ও রোমান আইনের জনক গদ্য সাহিত্য রচনায় খ্যাতিমান ছিলেন। বড় প্লিনি নামে খ্যাত রোমান বিজ্ঞানী বিজ্ঞান বিষয়ে অনেক খণ্ডে বিশ্বকোষ রচনা করেন। বিশ্বকোষ মানে এনসাইক্লোপিডিয়া। উদ্দীপকে উল্লেখিত রোমান যুগের বিজ্ঞান, সাহিত্য ও ভাস্কর্য ব্যাপক উদ্দেশ্য সাহিত্য হয়েছিল, যেমনটি হয়েছিল মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে। আর এখানে তোমাদের ইসের জনক কে ছিল? আইনের জনক সিসেরো। এগুলো নিচে তোমরা একটা আন্ডারলাইন করে নিও। গ্রিক সভ্যতা কাকে বলে ব্যাখ্যা করো। বর্তমান গ্রিসকে কেন্দ্র করে গড়ে ওঠা গ্রিক সভ্যতার বিকাশের মধ্য দিয়েই মূলত ইউরোপের গৌরবময় ইতিহাসের যাত্রা শুরু হয়। ইজিয়ান সাগরের প্রশান্ত কৃতদ্বীপ, গ্রিস উপদ্বীপের মূল ভূখণ্ড, এশিয়া মাইনরের পশ্চিম উপকূল এবং ইজিয়ান সাগরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট্ট দ্বীপ নিয়ে গড়ে ওঠে গ্রিক সভ্যতা। ডোরীয় ও ইজিয়ান অঞ্চলের অধিবাসীরা দীর্ঘকাল একই সাথে বসবাস করে এক নতুন জাতি ও সংস্কৃতির জন্ম দেয়। এটি গ্রিক সভ্যতা নামে পরিচিত। উন্নত সংস্কৃতি ও সমৃদ্ধ ঐতিহ্যের অধিকারী এই সভ্যতাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটা মিনীয় সংস্কৃতি, একটা হচ্ছে মাইসেনীয় সংস্কৃতি। মিনীয় সংস্কৃতির ভিত্তিমূল ছিল ইজিয়ান সাগরের ক্রিট দ্বীপ। মাইসেনীয় সংস্কৃতি: গ্রিসের মাইসেনীয় শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে মাইসেনীয় সংস্কৃতি। এই হচ্ছে তোমাদের গ্রিক সংস্কৃতি বা গ্রিক সভ্যতা কাকে বলে। তো খুব ভালো করে শিখবে। গ্রিসের ভৌগোলিক অবস্থান সম্পর্কে ব্যাখ্যা করো। গ্রিস দেশটির দক্ষিণাংশে ভূমধ্যসাগর, ইজিয়ান সাগর ও আইওয়ান বা আদ্রিয়াটিক সাগর দ্বারা বেষ্টিত ছোট দেশ গ্রিস। ভূপ্রকৃতি দেশটিকে ৩ ভাগে বিভক্ত করেছে: দক্ষিণ, মধ্য ও উত্তর গ্রিস।
মেসিডোনিয়ার অধিপতি দিগ্বিজয়ী আলেকজান্ডারের শাসনামলে 636 থেকে 328 খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতার সীমানা পেরিয়ে আধুনিক মিশর, প্যালেস্টাইন, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান হয়ে ভারতবর্ষের দ্বারপ্রান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। এখন এই যে দিগ্বিজয়ী বীর আমরা কাকে বললাম মেসিডোনিয়ার? ইনি হচ্ছেন কি আলেকজান্ডার। আলেকজান্ডার ছিল পৃথিবী বিশ্ববিখ্যাত মহাবীর। এজন্য তাকে দিগ্বিজয়ী বলা হয়। তিনি কোথাকার অধিবাসী ছিলেন? মেসিডোনিয়ার অধিবাসী ছিলেন। তার শাসনামল ছিল 366 থেকে 326। তখন আমরা জানি যে সাল উল্টা দিক থেকে গণনা করা হতো। সেইজন্য 366 থেকে শুরু হয়েছে, শেষ হলো কি 326 খ্রিস্টাব্দে। আর এই সভ্যতার সীমানা কোথায় গিয়ে পড়লো? মিশর, প্যালেস্টাইন, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান এবং ভারতবর্ষ পর্যন্ত। স্পার্টা নগর রাষ্ট্র সম্পর্কে ব্যাখ্যা করো। স্পার্টা নগর রাষ্ট্রের অবস্থান ছিল দক্ষিণ গ্রিসের পেলোপনেসাস অঞ্চলে। গ্রিক নগর রাষ্ট্রগুলোর মধ্যে স্পার্টার বৈশিষ্ট্য ছিল আলাদা। স্পার্টা রাষ্ট্রনেতারা ছিল স্বৈরাচারী, সামরিক শক্তি সঞ্চয়ের দিকেই তাদের মনোযোগ ছিল বেশি। শতাব্দীকাল ধরে মাইসিনীয়দের সাথে যুদ্ধে লিপ্ত এ জাতি মনে প্রাণে ছিল যুদ্ধবাজ। স্পার্টানরা সবসময় প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে যুদ্ধে লিপ্ত থাকত। এই জন্য স্পার্টাকে বলা হতো সামরিক নগররাষ্ট্র, মিলিটারি স্টেট। যুদ্ধবন্দী ব্যক্তিদের ভূমিদাসে বানানো হতো, তারা হ্যালট নামে পরিচিত ছিল। যুদ্ধপ্রিয় স্পার্ট নারী পুরুষ সবাইকে বাধ্যতামূলক ছিল সামরিক শিক্ষা গ্রহণ করতে হতো। প্রায় সবসময় যুদ্ধে লিপ্ত থাকা এই নগর রাষ্ট্র স্পার্টা অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারেনি। এভাবে সামাজিক সাংস্কৃতিক দিক থেকে তারা বেশি অগ্রসর হতে পারেনি। এখানে আমাদের একটা মনে রাখতে হবে যে স্পার্টা কি নামে ছিল? যে যুদ্ধবাজ রাষ্ট্র নামে পরিচিত ছিল এবং এইখানকার প্রত্যেককে কি করতে হতো? যুদ্ধ, সামরিক শিক্ষা ছিল বাধ্যতামূলক। আর দাসদের কি নামে বলা হতো? হ্যালট নামে পরিচিত ছিল। এর নিচে আন্ডারলাইন করবে। অ্যাথেন্স নগর রাষ্ট্র সম্পর্কে ব্যাখ্যা করো। গ্রিক সভ্যতার বিকাশের ক্ষেত্রে যেসব নগর রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তার মধ্যে এথেন্সের ভূমিকা অগ্রগণ্য। কারণ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম গণতন্ত্রের সূচনা হয় এথেন্স নগর রাষ্ট্রে। এই যে পৃথিবীর ইতিহাস সর্বপ্রথম গণতন্ত্রের রচনা শুরু হয় এথেন্স নগর রাষ্ট্রে, এইটা নিচে আন্ডারলাইন করবে। সূচনা লগ্নে এথেন্স নগর রাষ্ট্রে রাজতন্ত্র প্রচলিত ছিল, তবে ধীরে ধীরে এই নগর রাষ্ট্রের শাসন ব্যবস্থায় পরিবর্তন আসে। ডোরীয়দের আক্রমণে এথেন্সের রাজা কর্ডেসের মৃত্যুর পর ক্ষমতা চলে যায় অভিজাতদের হাতে। এই সময় রাজস্ব ব্যবস্থাকে বলা হয় অভিজাততন্ত্র। রাজ্য পরিচালনায় তখন দুটি সংসদ ছিল, এক গোত্রপ্রধানদের নিয়ে গড়া এপিওপেগাস এবং দুই সাধারণ নাগরিকদের নিয়ে গঠিত সমিতি এক্লেসিয়া। এই সময় জনগণের দাবির মুখে কয়েকজন বিখ্যাত ব্যক্তি সমাজ সংস্কারে এগিয়ে আসেন। তাদের মধ্যে খ্যাতিমান ছিলেন অভিজাত বংশে জন্ম নেওয়া সোলন। তিনি কিছু নতুন আইন প্রণয়ন করেন এবং গ্রিক আইনের কঠোরতা হ্রাস করেন। সোলন ঋণ থেকে কৃষকদের মুক্তিদানের জন্য আইন পাশ করেন। তার সময় অনেক অর্থনৈতিক সংস্কার সাধিত হয়। সোলনের পর জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসেন সিপ্রিটেটস, ক্লিসথেনিস এবং পেরিক্লিসিস। এই ধারাবাহিক সংস্কারের পরিপূর্ণতা আসে পেরিক্লিসের মাধ্যমে। তাই পেরিক্লিসের সময়কে গ্রিক সভ্যতার স্বর্ণযুগ বলা হয়। তাহলে গ্রিক সভ্যতার স্বর্ণযুগ কার সময় থেকে শুরু হয়? পেরিক্লিসের সময় থেকে শুরু হয়। এই নিচে আন্ডারলাইন করবে। আর কথা হচ্ছে যে পৃথিবীতে সর্বপ্রথম বা বিশ্বে সর্বপ্রথম গণতন্ত্রের সূচনা কোথায় শুরু হয়? গ্রিকের অ্যাথেন্স নগর রাষ্ট্রে। এটা নিচেও আন্ডারলাইন করবে। আর এখানে প্রথমে কি প্রচলিত ছিল? রাজতন্ত্র। পরবর্তী সময় কি আসে? অভিজাততন্ত্র। এর নিচেও আন্ডারলাইন করবে। আর এদের রাজ্য পরিচালনার দুইটি সংসদ ছিল, একটা হচ্ছে তোমার এপিওপেগাস, আরেকটা হচ্ছে এক্লেসিয়া। এগুলো আন্ডারলাইন করবে সব। আর সোলন তখন সমাজ সংস্কারক রাজা কে ছিলেন? সোলন। গ্রিক সভ্যতায় গ্রিকদের অবদান মূল্যায়ন করো। ধর্ম।
গ্রিকরা বহু দেবদেবীতে বিশ্বাস করত। গ্রিকদের প্রধান দেবতা জিউস ছিল রাষ্ট্র, আকাশ ও বজ্রের দেবতা। সূর্য দেবতা অ্যাপোলো ছিল জীবন ও সঙ্গীতের দেবতা। এপিডোনস ছিলেন সাগরের দেবতা। চিরকুমারী এথেনা ছিলেন জ্ঞান ও বায়ুর দেবী। এছাড়া অন্যান্য গ্রিক দেবদেবীর মধ্যে উল্লেখযোগ্য হলেন শিকারের দেবী আর্তেমিস, দেবতার দূত হারমিস ও প্রেমের দেবী আফ্রোদিতি। রাষ্ট্রের নির্দেশনায় পুরোহিতগণ ধর্মীয় দায়িত্ব পালন করতেন। এই যে প্রত্যেকটা দেবদেবীর নাম শিখবে এবং প্রত্যেক নিচে আন্ডারলাইন করবে। দর্শন, হেলেনিকরা অর্থাৎ দর্শন চর্চার ক্ষেত্রেও অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন। এই ধারার সবচেয়ে খ্যাতিমান দার্শনিক ছিলেন অ্যাথেন্সের সক্রেটিস। আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা ছিল সক্রেটিসের দর্শনের প্রধান বিষয়। সক্রেটিসের মৃত্যুর পর তার ছাত্র প্ল্যাটো এবং প্ল্যাটোর পর তার ছাত্র এরিস্টটল দর্শন চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। প্ল্যাটো তার বিখ্যাত গ্রন্থ রিপাবলিক রচনা করেন ও ডায়ালগস অফ সক্রেটিস এবং এরিস্টটল পলিটিক্স গ্রন্থ রচনা করেন। এরিস্টটলকে পাশ্চাত্য দর্শন ও রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। তাহলে দর্শন ও রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? এরিস্টটলকে এর নিচে আন্ডারলাইন করবে আর বইগুলোর নামের নিচে আন্ডারলাইন করবে। কে কার ছাত্র ছিল এটা নিচে আন্ডারলাইন করবে। সাহিত্য, প্রাচীন গ্রিক সাহিত্যের নিদর্শন মহাকবি হুমারের ইলিয়ড ও ওডিসি মহাকাব্য বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ সম্পদ এই যে মহাকবি কে ছিলেন? হুমার, এবং তার বিখ্যাত গ্রন্থগুলো কি? মহাকাব্য। একটা হচ্ছে ইলিয়ড ও ওডিসি, এর নিচেও আন্ডারলাইন করবে। এতে গ্রিকদের হাতে এশিয়া মাইনরের ট্রয় নগরী ধ্বংস হওয়া এবং পরের ঘটনার প্রবাহ লিপিবদ্ধ হয়েছে। এক পর্যায়ে সাহিত্যের বিশেষ এক ধারা হিসেবে শ্লোক সঙ্গীতের উন্মেষ হয়। এছাড়া কবি হোডিওস, সাপ্পো ও কবি পিন্ডার যথেষ্ট খ্যাতি অর্জন করেন। সুগীতি রচয়িতাদের মধ্যে বিখ্যাত ছিলেন সোলন এবং মিমনারমাস। তাহলে সাহিত্যের ক্ষেত্রে গ্রিকে একটি নতুন ধারা শুরু হয়, সেটাও কি? শ্লোক গীতি। এটা নিচেও আন্ডারলাইন করবে। ইতিহাস, ইতিহাস শাস্ত্রের জন্মভূমি হলো গ্রিস। এ সময় ইতিহাসবেত্তা হেরোডোটাস গ্রিক পারস্য যুদ্ধের কাহিনী নিয়ে তার বিখ্যাত গ্রন্থ দ্য হিস্ট্রিয়াস রচনা করেন। বস্তুত এই গ্রন্থ রচনার বস্তুত এই গ্রন্থ রচনার মধ্য দিয়েই হেরোডাটের ইতিহাস লেখা শুরু হয়। সেই জন্য তাকে ইতিহাসের জনক বলা হয়। খ্যাতমান গ্রিক থুকিডাস থুকিডাইডিস যুক্তি ও তথ্য প্রমাণের ভিত্তিতে ইতিহাস রচনা করেছেন বলে তাকে বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয়। এই যে এটা নিচেও আন্ডারলাইন করবে। থুকিডাইডিস কি ছিল? বৈজ্ঞানিক ইতিহাসের জনক। অলিম্পিক খেলা, রাজনৈতিক লক্ষ্যকে সামনে রেখেই গ্রিক চিন্তাবিদ ও রাজনীতিবিদরা 776 খ্রিস্টপূর্বাব্দে অলিম্পিকের খেলা সূচনা করেন। তাহলে অলিম্পিক খেলা শুরু হলো কত খ্রিস্টাব্দে? 776 খ্রিস্টপূর্বাব্দে। প্রতি 4 বছর পর এই অলিম্পিক খেলা অনুষ্ঠিত হতো। এক্ষেত্রে তাদের মূল উদ্দেশ্য ছিল প্রয়োজনে সব নগর রাষ্ট্রের মধ্যে জাতীয় ঐক্য, জোট ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। এতে দৌড়ঝাঁপ, মল্লযুদ্ধ, চাকা নিক্ষেপ, বর্শা ছোড়া, মুষ্টিযুদ্ধ ইত্যাদি ইভেন্টে প্রতিযোগিতার ব্যবস্থা থাকতো। ফলে এই খেলার সূত্র ধরে পারস্পরিক শত্রুতা দূর হয়ে গ্রিকদের মধ্যে একটি সাংস্কৃতিক ঐক্য গড়ে ওঠে। এই যে তোমরা অলিম্পিক দিয়ে তোমাদের সৃজনশীল প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন থাকে, এটা খুব ভালো করে শিখবে। স্পার্টা নগরী এবং অ্যাথেন্স সম্পর্কেও সৃজনশীল প্রশ্ন হয়। বিজ্ঞান, হেলেনীয় যুগে বিজ্ঞানের ব্যাপক উন্নতি সাধিত হয়েছিল। বিজ্ঞানী ও দার্শনিক থ্যালিস সূর্যগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে প্রমাণ করেন যে প্রাকৃতিক কারণেই সূর্যগ্রহণ হয়ে থাকে। গ্রিক বিজ্ঞানীরা বেশ সাফল্যের সাথে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন। এই সময় গ্রিক গণিতবিদ পিথাগোরাস জ্যামিতির বিখ্যাত সূত্রাবলী রচনা করেন। এগুলো নিচে আন্ডারলাইন করবে। পৃথিবীর বৃত্তাকার ও গোলাকার তিনি গাণিতিকভাবে প্রমাণ করেন। খ্যাতিমান বিজ্ঞানী অ্যানাক্রোকে অ্যানাক্সোগোরাস
প্রথম তত্ত্ব দেন যে সূর্য হচ্ছে একটি উত্তপ্ত ও গলিত পাথরের পিণ্ড এবং চাঁদ সূর্যের আলোকেই আলোকিত করে। হিপ্পোক্রেটাস ছিলেন এ যুগের বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী। তিনি প্রাচীন কুসংস্কারের বিরুদ্ধে কুঠারাঘাত করেন এবং শরীরবিদ্যার উপর গবেষণা করে রোগের প্রাকৃতিক কারণ নির্ণয় করতে সক্ষম হয়েছিলেন। তোমরা প্রত্যেকটা বিজ্ঞানী কে কি ছিল আন্ডারলাইন করবে, এটা শিখবে। সঙ্গীত চর্চা, ধর্মীয় উৎসবে গান গাওয়ার প্রেরণা ও বাসনা থেকে গ্রিসে সঙ্গীত চর্চার বিকাশ ঘটেছিল। সঙ্গীত চর্চার কারণে গ্রিকরা নানা ধরনের বাদ্যযন্ত্রের আবিষ্কার করে তারা বাঁশিও বাজাতে জানত। স্থাপত্য ও ভাস্কর্য, স্থাপত্য ও ভাস্কর্য নির্মাণে ও শিল্পে অপূর্ব দক্ষতা ও পারদর্শিতা দেখিয়েছিলেন হেলেনিক যুগের গ্রিকরা। বড় বড় স্তম্ভের উপর এবং প্রাসাদের স্তম্ভগুলো থাকতো অপূর্ব কারুকার্য মণ্ডিত। গ্রিকদের স্থাপত্য ও ভাস্কর্যের মধ্যে অন্যতম ছিল বিখ্যাত গ্রিক মন্দির পার্থেনন, অ্যাথেন্স দেবীর অ্যাথেনার মন্দির ইত্যাদি। গ্রিক ভাস্কর্যের মধ্যে খ্যাতিমান ছিলেন মাইরন, প্র্যাক্সিটিসেলেস, ফিদিয়াস এবং আয়রন হচ্ছেন সবচেয়ে খ্যাতিমান ভাস্কর। ফিদিয়াস অপূর্ব দক্ষতায় ৭০ ফুট উচ্চতা বিশিষ্ট দেবী এথেনার মূর্তিটি নির্মাণ করেছিলেন, যা ভাস্কর্যের ইতিহাসে বিরল সংযোজন। এই স্থাপত্য ও ভাস্কর্য দিয়েও তোমাদের কি হয়, সৃজনশীল এবং অনুধাবনমূলক প্রশ্ন হয়। এটা তোমরা ভালো করে শিখবে। তোমাদের সব শোনা যাচ্ছে ঠিকভাবে? জি ম্যাম। সবকিছু ঠিকভাবে বুঝতে পারছো? জি ম্যাম। গ্রিক সভ্যতার মূল্যায়ন, গ্রিক নগররাষ্ট্র অ্যাথেন্সে গণতান্ত্রিক সরকার ব্যবস্থার উদ্ভাবন করে বিশ্বকে নতুন রাজনৈতিক আদর্শ শিখিয়েছে। এই যুগে ভারতবর্ষ থেকে চীন, পশ্চিমে আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণে ইথিওপিয়া পর্যন্ত গ্রিকদের বাণিজ্যিক যোগাযোগ চালু হয়। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ব্যাংক ব্যবস্থা এবং হেলেনিস্টিক স্বর্ণ ও রূপ মুদ্রা সমগ্র মধ্য ও পশ্চিম এশিয়াব্যাপী বিস্তৃত হয়। এই সময় বিজ্ঞানের বিকাশে জ্যামিতির জনক ইউক্লিড, ত্রিকোণমিতির জনক হিপ্পার্কাস, জ্যোতির্বিদ ও জ্যামিতিজ্ঞ ইরাটোস্থিনিস, বিজ্ঞানী ও দার্শনিক এরিস্টটল এবং বিখ্যাত পদার্থবিজ্ঞানী আর্কিমিডিস ছিলেন অন্যতম। যে প্রত্যেকটা বিজ্ঞানী নিয়ে তোমরা আন্ডারলাইন করে শিখবে। আর এই সময় হেলেনিস্টিক মুদ্রা কোথায় কোথায় ছিল, স্বর্ণরূপ মুদ্রা সমগ্র মধ্য ও পশ্চিম এশিয়াব্যাপী বিস্তার লাভ করেছিল। আর গ্রিক নগর রাষ্ট্র অ্যাথেন্সই প্রথম কোথায় গণতন্ত্রের প্রথম সূচনা হয়, কোথায় বিশ্বের? গ্রিক নগর রাষ্ট্র অ্যাথেন্স। এথেন্সে। হ্যাঁ। আর এইখানকার কি ছিল, শাসন ব্যবস্থা ছিল কি গণতান্ত্রিক সরকার বা শাসন ব্যবস্থার প্রচলন ছিল কোথায়? গ্রিক নগর রাষ্ট্র এথেন্সে, এবং বিশ্বে এটা নতুন ধারণার তারা জন্ম দেয়। তাদের অক্লান্ত পরিশ্রম ও জ্ঞানচর্চায় গ্রিকে গণিতশাস্ত্র, জ্যামিতি, ত্রিকোণমিতি, বীজগণিত, জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা, শরীরবিদ্যা, উদ্ভিদবিদ্যা সহ বিজ্ঞানের নানা শাখায় অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছিল। গ্রিসের অলিম্পিক খেলা সরাসরি আধুনিক বিশ্ব গ্রহণ করেছে। কারণ এইটাও তাদের একটা বড় কৃতিত্ব বা অ্যাচিভমেন্ট, সেটা হলো গ্রিসের অলিম্পিক খেলা, যেটা সারা বিশ্বে এখন সর্বজন স্বীকৃত, সব রাষ্ট্র এটা গ্রহণ করেছে। আমি তোমাদের রোমানদের ভৌগোলিক, আমি একটু রোম সভ্যতায় চলে যাচ্ছি। এই রোম সভ্যতায় তোমাদের ক্যালোসিয়াম সম্পর্কে ব্যাখ্যা করা, এটা রোমান সভ্যতা। রোমান সভ্যতার প্রশ্ন, ক্যালোসিয়াম ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ। এটি 189 মিটার দীর্ঘ এবং 156 মিটার চৌড়া। এটির মূল এলাকা 6 একর 24,000 মিটার। বাইরের দেওয়ালের উচ্চতা হলো 48 মিটার, ঘের মূলত 545 মিটার। এর কেন্দ্রীয় রণভূমি একটি উপবৃত্তাকার এলাকা যা 87 মিটার অর্থাৎ 287 ফুট লম্বা এবং 55 মিটার 180 ফুট চৌড়া।
এবং একটি 5 মিটার 15 মিটার উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। 50,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই মঞ্চ সাধারণত গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতা এবং জনসাধারণের উদ্দেশ্যে কোনো প্রদর্শনীর জন্য ব্যবহৃত হতো। এর অবস্থান রোমান ফোরামের ঠিক পশ্চিমে, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল 70 থেকে 72 খ্রিস্টাব্দের মাঝে কোনো এক সময়। এই সময় সম্রাট ভেসপাসিনিয়ানের রাজত্ব ছিল। রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় এই স্থাপনা নির্মাণ কাজ শেষ হয়েছিল 80 খ্রিস্টাব্দে সম্রাট তিতুসের রাজত্বকালে। এর আদি নাম ছিল ক্লাভিয়ান নাট্যশালা। ৬ষ্ঠ শতকের পূর্বে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় এটির পুনর্বিন্যাস ও পরিবর্তন সাধন করা হয়। তাহলে ক্যালোসিনিয়াম ছিল কি? ইতালির বা পৃথিবীর সর্ববৃহৎ নাট্যশালা। এটা তোমরা খুব ভালো করে শিখবে। এটা দিয়ে তোমাদের সৃজনশীল এবং অনুধাবনমূলক প্রশ্ন হয়। প্রশ্নটা আমি লিখি নাই, তবু তোমাদের আমি পড়িয়ে দিচ্ছি। রোমানদের ভৌগোলিক অবস্থান সম্পর্কে ব্যাখ্যা করো। প্রশ্ন রোমানদের ভৌগোলিক অবস্থান সম্পর্কে ব্যাখ্যা করো। ইতালির পশ্চিম সীমান্তের কাছে অবস্থিত রোম শহরকে কেন্দ্র করে রোমান সভ্যতা গড়ে ওঠে। এর পশ্চিমে এপেনাইন পর্বতমালা, উত্তরে আল্পস পর্বতমালা, দক্ষিণে ভূমধ্যসাগর এবং উত্তর-পূর্বে আড্রিয়াটিক সাগর। উত্তর-পূর্বে আড্রিয়াটিক সাগরের অপর পাশে বলকান অঞ্চল তথা মধ্য ইউরোপীয় ভূখণ্ড। রোম 7টি পাহাড়ের উপর ছড়িয়ে আছে, তাই রোম নগরীকে 7 পর্বতের নগরী বলা হয়। তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন হয় যে 7 পর্বতের নগরী কোন নগরীকে বলা হয়? এই রোমকে বলা হয় 7টি পর্বতের নগরী, কারণ রোম 7টি পাহাড়ের উপর ছড়িয়ে ছিটিয়ে অবস্থিত ছিল বলেই তাকে রোম নগরীকে 7টি পর্বতের নগরী বলা হয়। মধ্যে আরেকটা প্রশ্ন একটু পড়িয়ে দিচ্ছি আমি, যেটা হলো যে প্রশ্ন হচ্ছে যে স্টোয়িকবাদ সম্পর্কে ব্যাখ্যা করো। এটা রোমান সভ্যতা থেকে প্রশ্ন। প্রাচীন রোমের সবচেয়ে জনপ্রিয় দার্শনিক মতবাদ হলো স্টোয়িক মতবাদ। স্টোয়িক মতবাদের উন্নয়নে 3জন ব্যক্তিত্ব বিশেষ ভূমিকা পালন করেছিলেন। এদের একজন ছিলেন ধনী রোমান সিনেক, অন্যজন এপিকটেটাস, তিনি ছিলেন দাস, এবং শেষ ব্যক্তি হচ্ছে রোমান সম্রাট মার্কাস অর্ডিয়াস। এই স্টোয়িকবাদ দর্শনের মূল কথা হচ্ছে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা এবং সত্যবাদী হওয়ার মধ্য দিয়েই সুখ লাভ করা যায়। তোমরা এর অনুধাবনমূলক প্রশ্নের জন্য শিখবে। তোমরা এখন নাম প্রেজেন্ট করো। ম্যাম আমার নাম শিহাবুর রহমান, রোল 61-2। প্রভাতী থেকে একটু শুরু করি, মর্নিং শিফট যেহেতু আগে। ওকে ম্যাম। ম্যাম জ্ঞানমূলক কোর্সের প্লিজ একবার রিপিট করেন। ওটা জ্ঞানমূলক প্রশ্ন পড়িয়ে দিয়েছি তো ফাহিম। তোমাদের নামটা কি একই? দাঁড়াও, নাম ডাকাটা শেষ করি। 6001 মিথিলা তাহসিন। মিথিলা 6001। Present, ma'am. Present, ma'am. 603 আফরিন। 6003 আফরিন। 6007 জান্নাত করিম জুহাই আছো? তাড়াতাড়ি বলবে, তোমরা তাড়াতাড়ি নাম প্রেজেন্ট করবে। 6015 60150 তাহির আলমগীর। 6015 6018
18 তাহির আলমগীর নাম প্রেজেন্ট করো। তাহির আলমগীর। 6018 নুসরাত জাহান রিফা। 6020 উম্মে হাফসা ইলমা। প্রেজেন্ট ম্যাম। 6020 উম্মে হাফসা ইলমা আছো? ম্যাম প্রেজেন্ট। 6023 সামিরা আহমেদ। 6023 সামিরা আহমেদ। 6026 প্রেজেন্ট মিস। 6030 হাফসা জাহান সততা। 6030 আছো? হাফসা জাহান সততা। 6035 প্রেজেন্ট ম্যাম। 6040 মুকাররমা। 6041 তাসকিয়া নুহা। ম্যাম। 6052 নুসরাত জাহান নিমা। 6052 6056 ফাতেমা দুলন আছো? 6057 মাইশা রহমান। ম্যাম। 6060 মাইশা মুশারফাত। 6061 ইসরাত তাবাসসুম মাইশা। 6067 নুসরাত জাহান। 6067 আছো নুসরাত জাহান। 6012 সিরাজু মুনিরা। জি ম্যাম। সিরাজু মুনিরা। ম্যাম 6015 তাহির আলমগীর প্রেজেন্ট আছে, ওর গলা ভাঙা তো তাই প্রেজেন্ট দিতে পারিনি। তাহির আলমগীর না? আচ্ছা ঠিক আছে। জি ম্যাম। আর সিরাজু মুনিরা 12 সিরাজু জি ম্যাম। মুনিরা ইয়েস ম্যাম। উপস্থিত। একটু জুড়ে জি বলবে। ম্যাম। 16 রাইসা ইসলাম। 70 সাবিনা আক্তার ইয়াসমিন মেঘলা। 71 খাদিজা আক্তার। ইয়েস ম্যাম। আর মেয়েরা আর কেউ উপস্থিত আছো? দিবা শাখা কি বলে প্রভাতী শাখায় মর্নিং শিফটের মেয়েরা আর কেউ উপস্থিত আছো? তাদের রোল নাম বলনি, উপস্থিত আছো? দিবা শাখা ডে শিফটে ছেলেদের নাম বলতেছি। 3 মোহাম্মদ হাবিবুর রহমান। 3 হাবিবুর রহমান। 4 Yes, ma'am. রেদুয়াল ইসলাম। 5 মেহেদি হাসান। 5 মেহেদি হাসান। 9 তাজওয়ার ইসলাম রাফি। 9 6309 তাজওয়ার ইসলাম রাফি। 6312 শেহানুর। Yes, ma'am. Yes, ma'am. 15 16 ইয়াসিন আরাফাত। 15 আছো? শামিম ইয়াসির শাফিন। Yes, ma'am. 32 শিহাব হুসেন। 33 ফাহিম হুসেন। Yes, ma'am. 34 ইবাদত হুসেন। ইবাদত। Yes, ma'am. 36 মোহাম্মদ Present, ma'am. শরীফ। 37 Present, ma'am. রায়হান মোল্লা। হ্যাঁ ম্যাম। 40 উমর হুসেন। 40 উমর হুসেন। 41 মোহাম্মদ রাসেল। Yes, ma'am. রাসেল ইসলাম আছো না? 7। জি ম্যাম। আমি কিন্তু 63 বাদ দিয়ে দিয়েছি, বুঝছো? দিয়ে তোমাদের 46 বুঝতে পারতেছো না তোমরা? 46 মোহাম্মদ রাজীব হোসেন। রাজীব। 6347 নাজমুল হুসেন সিনান। 51 মোহাম্মদ
রেদওয়ান হোসেন, Yes, ma'am. রেদওয়ান 55, ওয়াকিল আহমেদ, 55, ওয়াকিল আহমেদ, 58, জুবায়ের, Yes, 54, ma'am. 61, Yes, ma'am. ইমতিয়াজ আহমেদ, Yes, ইমতিয়াজ, ma'am. Yes, ma'am. রাশেদ মুশারফ, 62, রাশেদ মুশারফ, 60, সিনান আহমেদ শুভ, 63, আল মাহিয়ান, 63, 73 আছো? 73, আল মাহিয়ান। জি ম্যাম। আর কে আছে বলো তো একটু দেখি। 69, 66, ম্যাম 6360 তোমার কত? 6360 ও মুমিন, মোহাম্মদ মুমিন ম্যাম না? 6374 6374 6374, ফাহিম, তামিম তামিম, তামিম। ম্যাম আমারটা এমডি আহমেদ শুভ। কে বলে পরে কে বলে একটু বলো শুভ, শুভর কত? 6360 0, আচ্ছা 6360, দাঁড়াও। তোমার কি নাম? 6360, এমডি সিরিন আহমেদ শুভ ম্যাম। শুভ না? ইয়েস ম্যাম। শুভ। আচ্ছা এই তোমাদের তোমরা কি সাবজেক্ট পরিবর্তন করে এসছো না? Ma'am. 6345. 6345. MD Riyazul Islam. 45. 6345, কি নাম বলো? Riyazul Islam. রিয়াজুল ইসলাম। जी ma'am. রিয়াজুল ইসলাম। এই 60 বলো তো কি বলেছিল তোমার নাম? 45. 6345. হ্যাঁ লিখছি রিয়াজুল ইসলাম। जी ma'am. ও সিনানকে তো নাম এই সিনান তুমি কি নাম? হ্যাঁ তুমি কি সাবজেক্ট চেঞ্জ করে আসছো সিনান? না তো ম্যাম, আমি ফার্স্ট থেকেই নিছি, ওর কত হলো সাবজেক্ট দেখি? চেঞ্জ করি নাই। তোমার কি 6360 না? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, সিনানের এটা। এরপরে আর কি ছেলেরা বাকি থাকলে? 6369, আবু সালে 6369, আবু সালে। এরপরে কি বললে? রোল বলো। 6332 6332, কি নাম তোমার? সাকিব হোসেন। সাকিব। আচ্ছা ঠিক আছে, এগুলো প্রেজেন্ট দিয়েছি, যারা প্রেজেন্ট দিয়েছো তারা বলো না, বুঝছো? যারা প্রেজেন্ট দাওনি তারা বলো। এরপরে কি ম্যাম আছে? 6346 6346,